আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। এই প্লেলিস্টে আমরা আমাদের কার্ডিওভাস্কুলার ফিজিওলজি কার্ডের টপিকগুলোকে আইটেম ওয়াইজ ইন ডিটেলড আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম কার্ডের আইটেম 2 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 2 এর টপিক হচ্ছে কার্ডিয়াক সাইকেল, ডেফিনেশন অ্যান্ড ইভেন্টস, প্রেশার অ্যান্ড ভলিউম চেঞ্জেস ডিউরিং different phases of cardiac cycle, heart sounds, type, characteristics, and their significance, ECG, principles, and interpretations. প্রথমেই আমরা জানব কার্ডিয়াক সাইকেল সম্পর্কে। আমাদের একটা হার্ট বিট এর শুরু থেকে সেটা শেষ হওয়া, অর্থাৎ পরবর্তী হার্টবিট শুরুর আগ পর্যন্ত, অর্থাৎ পরবর্তী হার্টবিট শুরুর আগে পর্যন্ত আমাদের হার্টে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা একটা সাইকেলের মাধ্যমে উপস্থাপন করতে পারি। সেই সাইকেলটাকেই বলা হয় কার্ডিয়াক সাইকেল। মানে the cyclic events that occur from beginning of one heartbeat to the next are called cardiac cycle. কার্ডিয়াক সাইকেলের টাইমটা আমরা এভাবে বের করতে পারি: 1 মিনিটে কতগুলো হার্টবিট হচ্ছে। তাহলে 1 মিনিটে আমরা পাই 60 সেকেন্ড, এবং 1 মিনিটে যদি 75টা বিট হয় তাহলে আমরা কার্ডিয়াক সাইকেল টাইম পাই 0.8 সেকেন্ড। এখন আসি কার্ডিয়াক সাইকেলের ইভেন্টগুলো সম্পর্কে। কার্ডিয়াক সাইকেলের 2 ধরনের ইভেন্ট রয়েছে, অ্যাট্রিয়াল ইভেন্ট এবং ভেন্ট্রিকুলার ইভেন্ট। অ্যাট্রিয়াল ইভেন্টের আবার 2টা ভাগ, অ্যাট্রিয়াল সিস্টোল এবং অ্যাট্রিয়াল সিস্টোলের পরপরই হয় অ্যাট্রিয়াল ডায়াস্টোল। অ্যাট্রিয়াল সিস্টোলে সময় লাগে 0.1 সেকেন্ড এবং অ্যাট্রিয়াল ডায়াস্টোলে সময় লাগে 0.7 সেকেন্ড। তাই টোটাল অ্যাট্রিয়াল ইভেন্ট হয় 0.8 সেকেন্ড জুড়ে। আবার অ্যাট্রিয়াল সিস্টোলের সময়টাকে 2টা ফেজে ভাগ করা যায়, ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজে রাইজ অফ প্রেশার হয় এবং সেকেন্ড ফেজে ফল অফ প্রেশার হয়। ফার্স্ট ফেজে সময় লাগে 0.05 সেকেন্ড এবং সেকেন্ড ফেজে সময় লাগে 0.05 সেকেন্ড। এখন আসি ভেন্ট্রিকুলার ইভেন্টে। ভেন্ট্রিকুলার ইভেন্টেরও 2টা ভাগ, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোলের আবার 3টা ফেজ, আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড যাতে সময় লাগে 0.05 সেকেন্ড, সেকেন্ড পিরিয়ড ইজ দ্য ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড, এতে সময় লাগে 0.11 সেকেন্ড, অ্যান্ড দি লাস্ট ওয়ান রিডিউসড ইজেকশন পিরিয়ড, এতে সময় লাগে 0.14 সেকেন্ড। তাহলে টোটাল ইজেকশন পিরিয়ড এই 2টার সামেশন সেটা হচ্ছে 0.25 সেকেন্ড। এখন আসি ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে। প্রোটোডায়াস্টোলিক পিরিয়ড সময় লাগে 0.04 সেকেন্ড, আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ডে সময় লাগে 0.08 সেকেন্ড, ফার্স্ট র্যাপিড ইনফ্লোতে সময় লাগে 0.113 সেকেন্ড, ডায়াস্টেসিস অর স্লো ইনফোফেজে সময় লাগে 0.167 সেকেন্ড, এবং লাস্ট র্যাপিড ইনফ্লোতে অর্থাৎ অ্যাট্রিয়াল সিস্টোলে সময় লাগে 0.1 সেকেন্ড। তাহলে টোটাল ভেন্ট্রিকুলার ফিলিং টাইম হচ্ছে 0.38 সেকেন্ড। মূলত অ্যাট্রিয়াল সিস্টোল দিয়ে আমাদের কার্ডিয়াক সাইকেল শুরু হয়, কারণ আমরা জানি যে আমাদের হার্টের ইম্পালস জেনারেট করে এসএ নোড। এই এসএ নোড রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা ক্যাভার ইমিডিয়েটলি বিলোতে অবস্থিত। তাই এসএ নোড যখন ইম্পালস জেনারেট করে তখন ইমিডিয়েটলি ওই ইম্পালসটা রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ছড়িয়ে যায়, এবং অ্যাট্রিয়াম যেহেতু একটা ফাংশনাল সিনসাইটিয়াম হিসেবে কাজ করে, তাই পুরো অ্যাট্রিয়াম মানে রাইট এবং লেফট অ্যাট্রিয়াম একসাথে কন্ট্রাক্ট করে, যার মাধ্যমে
অ্যাট্রিয়াল সিস্টল পর্যায় শুরু হয়ে যায়। এখন আমরা কার্ডিয়াক সাইকেল টাইম সম্পর্কে জানব। দি টাইম রিকোয়ার্ড ফর আ কমপ্লিট কার্ডিয়াক সাইকেল ইজ কল্ড কার্ডিয়াক সাইকেল টাইম। কার্ডিয়াক সাইকেল টাইম অ্যাকচুয়ালি হার্ট রেটের উপর ডিপেন্ড করে। ইট ইজ 0.8 সেকেন্ড when heart rate is 75 beats per minute. এখন আমরা কার্ডিয়াক সাইকেলের মধ্যে ঘটা সবগুলো ইভেন্টকে ভালো করে জানব। প্রথমেই আসি অ্যাট্রিয়াল ইভেন্টে। আমরা ইতোমধ্যে জেনে গেছি যে কার্ডিয়াক সাইকেল শুরু হয় অ্যাট্রিয়ামের সিস্টোলের মাধ্যমে। আসলে যখন সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে ব্লাড রাইট অ্যাট্রিয়ামে আসে, তখন রাইট অ্যাট্রিয়ামের প্রেশার ইনক্রিজ করতে থাকে। ওই ইনক্রিজড প্রেশারের কারণে আমাদের অ্যাট্রিয়াম চায় ব্লাডকে পাম্প করে রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ভেইন থেকে আসা ব্লাড লেফট অ্যাট্রিয়ামে যে প্রেশার তৈরি করে, সেই ইনক্রিজড প্রেশারের কারণে আমাদের লেফট অ্যাট্রিয়াম চায় ব্লাডকে পাম্প করে লেফট ভেন্ট্রিকলে ছড়িয়ে দিতে। তখন অ্যাট্রিয়াম একসাথে কন্ট্রাক্ট করে, যার কারণে অ্যাট্রিয়াল সিস্টল সংঘটিত হয় এবং অ্যাট্রিয়াল সিস্টলের মোট সময় লাগে 0.1 সেকেন্ড। এবং এই অ্যাট্রিয়াল সিস্টলের দুইটা পার্ট রয়েছে। প্রথমটি হচ্ছে ডাইনামিক ফেজ এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাডাইনামিক ফেজ। এই ডাইনামিক ফেজেই অ্যাকচুয়ালি অ্যাট্রিয়ামের ম্যাক্সিমাম কন্ট্রাকশন হয়, অর্থাৎ অ্যাট্রিয়াল মাসল তখন অনেক বেশি কন্ট্রাক্ট করে, যার কারণে ইন্ট্রা অ্যাট্রিয়াল প্রেশার অনেক বেশি বেড়ে যায় এবং এই পার্টে ম্যাক্সিমাম ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে আসে। এবং অ্যাডাইনামিক ফেজে অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনটা এত বেশি হয় না, তাই এই ফেজে ইন্ট্রাঅ্যাট্রিয়াল প্রেশারও কমে যেতে থাকে। যেহেতু ব্লাড মূলত ডাইনামিক ফেজে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে আসে, তাই আসলে এই ফেজটার নাম হয়েছে ডাইনামিক। অ্যাট্রিয়ামে সিস্টোলের পরপরই অ্যাট্রিয়ামের ডায়াস্টোল শুরু হবে। এই সময়ে আমাদের হার্টের অ্যাট্রিয়াম রিল্যাক্সেশন স্টেটে যাবে এবং তখন অ্যাট্রিয়ামের মধ্যে ইন্ট্রা অ্যাট্রিয়াল প্রেশার কমে যাবে। এই প্রেশার কমে যাওয়ার কারণে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা পাশাপাশি পালমোনারি ভেইন থেকে ব্লাড অ্যাট্রিয়ামগুলোতে আসা শুরু করবে। অ্যাট্রিয়াল সিস্টোলের সময় লাগে 0.1 সেকেন্ড এবং অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময় লাগে 0.7 সেকেন্ড। তাহলে মোট অ্যাট্রিয়াল সিস্টোল এবং অ্যাট্রিয়াল ডায়াস্টোলের সময় লাগলো 0.8 সেকেন্ড। এখন আমরা জানব ভেন্ট্রিকলে এই কার্ডিয়াক সাইকেলের সময় কি কি ইভেন্ট ঘটে। অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের পরপরই আসলে অ্যাসিনোডে তৈরি হওয়া ইম্পালস ভেন্ট্রিকলের মধ্যে ছড়িয়ে যেতে শুরু করে, যার কারণে ভেন্ট্রিকলেও কন্ট্রাকশন পিরিয়ড মানে সিস্টোল শুরু হতে থাকে। ভেন্ট্রিকলের সিস্টোলের প্রথম ফেজ হচ্ছে আইসোভলিউমিক অথবা আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। এই সময়ে ইতোমধ্যে অ্যাট্রিয়াম যেহেতু তার মধ্যে থাকা ব্লাড ভেন্ট্রিকলে দিয়ে দিয়েছে, তাই ভেন্ট্রিকলে একটা প্রেশার ইনক্রিজ করতে থাকবে। এই ইনক্রিজড প্রেশারের কারণে
এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো বন্ধ হয়ে যাবে এবং ওই সময়ে এই সেমিলুনার ভালভগুলো বন্ধ থাকবে। যেহেতু ভেন্ট্রিকলের এই কন্ট্রাকশন পিরিয়ডে হার্টের মধ্যে থাকা এই ভালভগুলো সবগুলোই বন্ধ থাকছে, তাহলে এইটুকু সময়ের জন্য ভেন্ট্রিকল একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে কাজ করবে। আমরা যদি ঘরের মধ্যে অনেকগুলো মানুষকে ঢুকিয়ে দিয়ে ঘরের দরজা জানালাগুলো সবগুলো বন্ধ করে দিই, তাহলে ওই ঘরে একটা দমবন্ধকর অবস্থার তৈরি হবে। ঠিকভাবে ভেন্ট্রিকলে ব্লাড আসার পরে যখন ভেন্ট্রিকলের এই সবগুলো ভালভ বন্ধ হয়ে যায়, তখন ভেন্ট্রিকলের মধ্যে প্রেসার বাড়তে থাকে এবং প্রেসার বেড়ে গিয়ে 0 থেকে 80 মিলিমিটার অফ মার্কারি হয়ে যায়। তাই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের এই পিরিয়ডের গ্রাফে আমরা প্রেসারের একটা শার্প রাইজ দেখতে পাবো। কিন্তু এই ফেজে ভেন্ট্রিকল থেকে কোনো ব্লাড যেতেও পারছে না, কারণ সেমিলুনার ভালভগুলো তখন বন্ধ আছে এবং ভেন্ট্রিকলে নতুন করে কোনো ব্লাড আসতেও পারছে না, কারণ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লাডগুলোও তখন বন্ধ আছে। তাহলে এইটুকু সময়ের জন্য ভেন্ট্রিকলের ভলিউমের কোনো চেঞ্জ হয় না। আইসো কথাটার অর্থ হচ্ছে সেম। যেহেতু এই সময়ে ভেন্ট্রিকলের ভলিউমটা সেম থাকছে, এর জন্য এই পিরিয়ডটাকে বলা হয় আইসো ভলিউমিক বা আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন। এবং এই ফেজ শুরুতেই আমরা বলেছিলাম যে এই ফেজ শুরুর সময়ে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের বাসায় যে দরজা আছে সে দরজাটা আমরা যদি খুলতে যাই তাহলে কিন্তু তেমন কোনো শব্দ তৈরি হয় না, কিন্তু আমরা যখনই দরজাটা বন্ধ করতে যাই তখনই একটা শব্দ তৈরি হয়। ঠিক তেমনিভাবে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো যখন খুলে যায় তখন আসলে কোনো শব্দ তৈরি হয় না, কিন্তু যখনই এই ভালভগুলো সজোরে বন্ধ হয়ে যায় তখনই হার্টের মধ্যে একটা সাউন্ড প্রডিউস হয়। এই সাউন্ডটাকেই আমরা বলি হার্ট সাউন্ড। এবং এই আইসোভলিউমিক কন্ট্রাকশন পিরিয়ডে যেহেতু আমরা প্রথম হার্টের মধ্যে কোনো একটা সাউন্ড শুনতে পাচ্ছি, তাই আমরা এটাকে বলি ফার্স্ট হার্ট সাউন্ড। এই আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ডের পর ভেন্ট্রিকুলার ইজেকশন পিরিয়ড শুরু হয়। ভেন্ট্রিকুলার ইজেকশনের জন্য দুইটা ফেজ রয়েছে। প্রথমটি হচ্ছে র্যাপিড ইজেকশন পিরিয়ড এবং দ্বিতীয়টি হচ্ছে স্লো ইজেকশন পিরিয়ড। র্যাপিড ইজেকশন পিরিয়ডের শুরুতেই এই সেমিলুনার ভালভগুলো খুলে যায়, তখন কারণ ভেন্ট্রিকলে তখন প্রেসার অনেক বেশি বেড়ে গিয়েছে। এই ইনক্রিজড প্রেসারের কারণে তখন এই সেমিলুনার ভালভগুলো খুলে যায় এবং ভেন্ট্রিকল তখন একটা ওপেন ক্যাভিটি হিসেবে কাজ করে। এবং ভেন্ট্রিকুলার মাসেলগুলো তখন কন্ট্রাক্ট করতে থাকে। এই কন্ট্রাকশনের জন্য ভেন্ট্রিকল থেকে অলমোস্ট 70% ব্লাড অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারিতে চলে যায়। এখানে যেহেতু ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হয়ে যাচ্ছে, তাহলে এই ফেজে কি প্রেসার কমে যাওয়ার কথা না? কিন্তু না, এই ফেজে প্রেসার কমার বদলে উল্টো প্রেসার বাড়তে থাকে। কেন বাড়ে? কারণ হচ্ছে যেই রেটে
ভেন্ট্রিকল থেকে ব্লাড ফ্লো হয়ে অ্যাওর্টাতে যাচ্ছে এবং পালমোনারি আর্টারিতে যাচ্ছে, তার চেয়ে ভেন্ট্রিকলের ফোর্স অফ কন্ট্রাকশন তখন বেশি হয় এবং এই ইনক্রিজড ফোর্স অফ কন্ট্রাকশনের কারণে ভেন্ট্রিকলের প্রেশার তখনও স্লোলি রাইজ করতে থাকে এবং প্রেশার বেড়ে গিয়ে তখন হয় 80 to 120 মিলিমিটার অফ মার্কারি এবং ফার্স্ট ইজেকশন ফেজের ঠিক পরপরই স্লো ইজেকশন ফেজ শুরু হয়। তখন ভেন্ট্রিকল তার মধ্যে থাকা বাকি 30% ব্লাড পাম্প করে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারিতে দিয়ে দেয় এবং যেহেতু এই ফেজে ভেন্ট্রিকল থেকে অলমোস্ট সবটাই ব্লাড বের হয়ে গেছে, তার জন্য এই স্লো ইজেকশন পিরিয়ডে ভেন্ট্রিকলের মধ্যে আমরা প্রেশারের একটা ফল দেখতে পাই। তখন ভেন্ট্রিকলের প্রেশার দাঁড়ায় 120 থেকে কমে গিয়ে 100 মিলিমিটার অফ মার্কারি। আর এরই মাধ্যমে ভেন্ট্রিকলের সিস্টল পর্যায় শেষ হয়ে যায়। ভেন্ট্রিকলের সিস্টল শেষ হওয়ার ঠিক পরপরই ভেন্ট্রিকলের ডায়াস্টল শুরু হয়। ভেন্ট্রিকলের ডায়াস্টলের প্রথম ফেজ হচ্ছে প্রোটো ডায়াস্টলিক পিরিয়ড। এই প্রোটো ডায়াস্টলিক পিরিয়ডের শুরুতেই সেমিলুনার ভালভগুলো বন্ধ হয়ে যায় না, বরং তখনও সেমিলুনার ভালভগুলো খোলা থাকে, ফলে কিছু পরিমাণ ব্লাড ব্যাকফ্লো হয়ে ভেন্ট্রিকলে প্রবেশ করতে চায়। এই ভেন্ট্রিকলে ব্লাডের ব্যাকফ্লো এর কারণে এই সেমিলুনার ভালভগুলো সজোরে আরেকবার বন্ধ হয়ে যায় এবং সেমিলুনার ভালভগুলো এই জোরে বন্ধ হওয়ার কারণে আমরা দ্বিতীয় হার্ট সাউন্ডটি শুনতে পাই এবং প্রোটো ডায়াস্টলিক ফেজের পরপরই আমাদের ভেন্ট্রিকলে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড শুরু হয়। এই সময়ে সেমিলুনার ভালভগুলো বন্ধ থাকে এবং অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভগুলো বন্ধ থাকে। ভেন্ট্রিকল এই সময়ের জন্য একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে কাজ করে, কিন্তু এই সময় তো এখনো ভেন্ট্রিকলে ব্লাড আসা শুরু করেনি, অর্থাৎ ভেন্ট্রিকল তখন খালি আছে। তাই ভেন্ট্রিকলে তখন প্রেসারের একটা শার্প ফল দেখা যায়, অর্থাৎ ভেন্ট্রিকলের প্রেসার তখন কমে গিয়ে 100 মিলিমিটার অফ মার্কারি থেকে 0 মিলিমিটার অফ মার্কারি হয়ে যায়। এক্ষেত্রেও যেহেতু ভেন্ট্রিকলে কোনো ব্লাড আসছেও না এবং ভেন্ট্রিকল থেকেও নতুন করে আর কোনো ব্লাড অ্যাওর্টাতে যাচ্ছেও না, তাই এই সময়ে ভেন্ট্রিকলের ভলিউমের কোনো চেঞ্জ হয় না। এখন আসি ভেন্ট্রিকুলার ফিলিং ফেজে। ভেন্ট্রিকুলার ফিলিং এর জন্য ভেন্ট্রিকেলে 3টা ফেজ থাকে: ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, স্লো ফিলিং ফেজ অ্যান্ড লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন স্টেটেই যেহেতু ভেন্ট্রিকল রিল্যাক্স করা শুরু করেছিল, তাই এই স্টেজে অর্থাৎ ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে আমরা ভেন্ট্রিকলকে অলরেডি রিল্যাক্সড অবস্থায় পাব। এই রিল্যাক্সেশনের জন্য অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে প্রবেশ করতে শুরু করে। অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড প্রবেশ করার মাধ্যমে ভেন্ট্রিকল
ব্লাড দিয়ে ফিল হতে থাকে এবং এই ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে 70% ব্লাড ভেন্ট্রিকলে চলে আসে। আচ্ছা, এই ফেজে যেহেতু ভেন্ট্রিকলে ব্লাড আসছে, তাহলে এই ফেজে আমরা প্রেশার এবং ভলিউম চেঞ্জটা কিরকম দেখতে পাবো? যেহেতু ভেন্ট্রিকলে ব্লাড আসছে, তাই এক্ষেত্রে প্রেশারটা বৃদ্ধি পাওয়ার কথা না? কিন্তু না, প্রেশার বৃদ্ধি না পেয়ে উল্টো এই ফেজে প্রেশার কমতে শুরু করে। কেন এরকম হয়? এর কারণ হচ্ছে যে রেটে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড আসে, ভেন্ট্রিকল তার চেয়ে বেশি রেটে রিল্যাক্স করতে থাকে, যার জন্য ভেন্ট্রিকলের প্রেশারটা তখনও কিছু পরিমাণে কম থাকে। ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের পরপরই ভেন্ট্রিকলের মধ্যে স্লো ফিলিং ফেজ শুরু হয়। এই ফেজে খুবই লম্বা সময়ের ধরে অল্প পরিমাণ ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসতে থাকে। এর জন্য স্লো ফিলিং ফেজে লংগেস্ট ফেজ অফ দি ভেন্ট্রিকুলার ডায়াস্টল বলা হয় এবং এর ঠিক পরপরই অ্যাট্রিয়াম এর কন্ট্রাকশন শুরু হয়। অ্যাট্রিয়ামের কন্ট্রাকশনের মাধ্যমে অ্যাট্রিয়ামে থাকা বাকি ব্লাডটুকু অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করতে থাকে। এই ফেজটাকে বলা হয় লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এভাবে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে প্রবেশ করতে থাকে। এখন আমরা থার্ড অ্যান্ড ফোর্থ হার্ট সাউন্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এই ভেন্ট্রিকুলার ফিলিং এর ফার্স্ট ফেজ অর্থাৎ ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে যখনই এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভগুলো খুলে যায়, তখনই একটা বিরাট পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলে প্রবেশ করতে থাকে। নদীতে পানি প্রবাহের যেমন একটা নির্দিষ্ট শব্দ থাকে, তেমনি ভেন্ট্রিকলের মধ্যেও যখন ব্লাড প্রবাহিত হয়ে ভেন্ট্রিকলটা পূর্ণ হতে থাকে, তখন আমরা হৃৎপিণ্ডের মধ্যে এক ধরনের শব্দ শুনতে পাই, যাকে আমরা বলি থার্ড হার্ট সাউন্ড। এবং পরবর্তীতে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের শেষ ফেজে অর্থাৎ লাস্ট র্যাপিড ফিলিং ফেজে যখন অ্যাট্রিয়ামের কন্ট্রাকশন শুরু হয়, তখন বাকি ব্লাডটুকু অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসতে থাকে। যেহেতু এখানেও ব্লাডের একটা ভালো প্রবাহ চলমান থাকে, তাই এক্ষেত্রে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড প্রবাহিত হওয়ার সময় আমরা ফোর্থ হার্ট সাউন্ডটা শুনতে পাই। এই ছিল আমাদের পুরো কার্ডিয়াক সাইকেলের বিভিন্ন ইভেন্ট। এখানে আমাদের ভেন্ট্রিকলের সিস্টল এবং ডায়াস্টলে ঘটা সবগুলো ঘটনাকে একত্রিত করা হয়েছে। আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে ভেন্ট্রিকল একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে কন্ট্রাক্ট করে। এক্ষেত্রে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ এবং সেমিলুনার ভালভগুলো ক্লোজড থাকে এবং প্রেশারের একটা শার্প রাইজ দেখা যায় ফ্রম 0 to 80 মিলিমিটার অফ মার্কারি এবং ভলিউমের কোনো চেঞ্জ এক্ষেত্রে হয় না। র্যাপিড ইজেকশন ফেজে সেমিলুনার ভালভগুলোর ওপেনিং হয়। ভেন্ট্রিকল তখন একটা ওপেন ক্যাভিটি হিসেবে কন্ট্রাক্ট করে। এক্ষেত্রে ব্লাডের 70% ইজেকশন হয় এবং প্রেশারের স্লো গ্র্যাজুয়াল রাইজ হয় 80 to 120 millimeter of mercury. Rapid ejection causes ejection of 2/3 of blood. Slow ejection phase, ejection of 30% or 1/3 of blood. Pressure falls from 120 millimeter of mercury to 100 millimeter of mercury.
phases of ventricular diastole, protodiastolic period, closure of semilunar valve to prevent backflow of blood from aorta to ventricle, second heart sound. Isovolumetric relaxation phase, both atrioventricular valve and semilunar valve are closed. Ventricle relaxes as closed cavity. Pressure falls sharply from 100 mm of mercury to 0 mm of mercury. No change in volume. First, rapid filling phase. Atrioventricular valve open. 70% filling of ventricle occurs. Slow filling phase. 20% of filling occur during diastasis. এখন আমরা আমাদের এই পুরো কার্ডিয়াক সাইকেলকে একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমাদের গ্রাফে এই গ্রিন কালার মার্কিং দিয়ে ভেন্ট্রিকলের প্রেশার চেঞ্জ বোঝাচ্ছে এবং এই ডট ডট মার্কিং দিয়ে অ্যাট্রিয়ামের প্রেশার চেঞ্জ বোঝাচ্ছে এবং উপরের এই ডট ডট মার্কিং দিয়ে অ্যাওর্টার প্রেশার চেঞ্জ বোঝাচ্ছে এবং এই ইয়েলো কালার মার্কিং দিয়ে ভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জ বোঝাচ্ছে। আমরা প্রথমে ভেন্ট্রিকলের প্রেশার চেঞ্জের সময় অ্যাট্রিয়াল প্রেশার এবং অ্যাওর্টিক প্রেশার কিরকম হয় সেটা জানব। এক্ষেত্রে অ্যাট্রিয়ামের প্রেশারটা বেশি থাকার কারণে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো তখনও ওপেন থাকে এবং ভেন্ট্রিকলের প্রেশার তখন কম থাকে। এই ভালভ ওপেন থাকার কারণে কিছু পরিমাণ ব্লাড তখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসতে থাকে, তাই তখন ভেন্ট্রিকলের প্রেশার এর একটু ইনক্রিজ দেখা যায় এবং যখন ভেন্ট্রিকলের প্রেশার বেড়ে গিয়ে অ্যাট্রিয়ামের প্রেশার চেয়ে অনেক বেশি হয়ে যায় এবং এর ঠিক পরপরই ভেন্ট্রিকলের প্রেশার বাড়তে থাকে এবং যখন ভেন্ট্রিকলের প্রেশার অ্যাট্রিয়ামের প্রেশারের চেয়ে বেশি হয়ে যায় তখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো বন্ধ হয়ে যায়। এরপর আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ডে ভেন্ট্রিকলের প্রেশারের একটা শার্প রাইজ দেখা যায় এবং অ্যাওর্টাতে তখন প্রেশার 80 মিলিমিটার অফ মার্কারির মতো থাকে এবং ফার্স্ট র্যাপিড ইজেকশন পিরিয়ডে ভেন্ট্রিকলের এই প্রেশার অ্যাওর্টার প্রেশারের চেয়ে বেশি হয়ে যায়, তাই তখন অ্যাওর্টিক ভালভগুলো খুলে যায়। অ্যাওর্টিক ভালভগুলো খুলে যাওয়ার কারণে ভেন্ট্রিকল থেকে ব্লাড অ্যাওর্টাতে প্রবেশ করতে থাকে এবং ওই সময়ও ভেন্ট্রিকলের প্রেশার একটা স্লো রেটে ইনক্রিজ করতে থাকে এবং স্লো ইজেকশন ফেজে ভেন্ট্রিকলের প্রেশার ফল করতে থাকে এবং ভেন্ট্রিকলের প্রেশার কমতে কমতে যখন অ্যাওর্টা এর প্রেশারের চেয়ে কমে যায় তখন অ্যাওর্টিক ভালভগুলো বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে অ্যাওর্টা থেকে ব্লাডের একটা ব্যাকফ্লো দেখা যায় প্রোটোডায়াস্টোলিক ফেজে এবং অ্যাওর্টার এই ব্যাকফ্লোগুলোর কারণে অ্যাওর্টিক ভালভগুলো তখন বন্ধ থাকে। অ্যাওর্টিক ভালভগুলো তখন বন্ধ হয়। এর ঠিক পরপরই ভেন্ট্রিকলের ডায়াস্টল ফেজ শুরু হয়, যার প্রথম ফেজ হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন। এই ফেজে ভেন্ট্রিকলের প্রেশার ফল করতে থাকে এবং এই ক্ষেত্রে আমরা একটা শার্প ফল দেখতে পাই। ভেন্ট্রিকলের প্রেশার কমে গিয়ে যখন অ্যাট্রিয়ামের প্রেশারের চেয়েও কম হয়ে যায় তখন আবার অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভগুলো খুলে যায় এবং ভেন্ট্রিকলের রিল্যাক্সেশন ফেজ শুরু হয়, যার কারণে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে প্রবেশ করতে থাকে এবং এই সময়ে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে প্রেশারের
একটা সিমেট্রিক্যাল ফেজ পাওয়া যায় এবং এই সময়ে ভেন্ট্রিকুলার ফিলিংটা অ্যাট্রিয়ামের ইনঅ্যাক্টিভ স্টেটের জন্য হয়। এর ঠিক পরপরই অ্যাট্রিয়াম অ্যাক্টিভেটেড অর্থাৎ অ্যাট্রিয়ামের সিস্টোল হতে থাকে। অ্যাট্রিয়ামের সিস্টোলের সময় ইন্ট্রা অ্যাট্রিয়াল প্রেশার বেশি থাকার কারণে ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করে। ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করার জন্য এই সময়ে প্রেশারের আমরা একটা রাইজ দেখতে পাই এবং এই ফেজে যেহেতু অ্যাওরটিক ভালভগুলো বন্ধ থাকে তাই আমরা এরকম একটা ডিক্রোটিক নচের পর আবার অ্যাওরটার মধ্যে প্রেশারের একটা স্লো ফল দেখতে পাই এবং যখন আবার ভেন্ট্রিকলের কন্ট্রাকশন শুরু হয় তখন ভেন্ট্রিকুলার প্রেশার আবার ইনক্রিজ করে এই অ্যাওরটিক প্রেশারকে অতিক্রম করে, যার কারণে সেমিলুনার ভালভগুলো খুলে যায় এবং ভেন্ট্রিকুলার ইজেকশন ফেজ সম্পন্ন হয়। এখন আসি ভেন্ট্রিকুলার ভলিউমে। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজে যেহেতু ভেন্ট্রিকলে কোনো ব্লাড আসেও না এবং ভেন্ট্রিকল থেকে কোনো ব্লাড চলেও যায় না, অর্থাৎ ওই সময়ে ভেন্ট্রিকল একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে কাজ করে, তখন আমরা ভলিউমের কোনো চেঞ্জ দেখব না। এর ঠিক পরপরই ভেন্ট্রিকলের ইজেকশনের মাধ্যমে যেহেতু ব্লাড অ্যাওরটাতে দিয়ে দেয়, তাই তখন আমরা ভেন্ট্রিকলের ভলিউমের একটা ফল দেখতে পাবো এবং আমরা জানি যে ভেন্ট্রিকলে সবসময় কিছু পরিমাণ ব্লাড অবস্থান করে, যাকে বলা হয় এন্ড সিস্টোলিক ভলিউম। এই এন্ড সিস্টোলিক ভলিউমটা 50 to 40 মিলিমিটার হয়ে থাকে। তাই ভেন্ট্রিকলের এই ব্লাড ভলিউম কমতে কমতে সর্বনিম্ন 50 মিলিলিটার পর্যন্ত আসবে। তখন আবার ভেন্ট্রিকলের ডায়াস্টল শুরু হওয়ায় ভেন্ট্রিকলের ব্লাড ভলিউম বাড়তে থাকবে এবং অ্যাট্রিয়াল সিস্টোলের সময় এই ব্লাড ভলিউম আরও বাড়বে। পরবর্তীতে আবার ভেন্ট্রিকল ইজেকশনের মাধ্যমে এমটি হয়ে যাবে, যার কারণে ব্লাড ভলিউমের আবার একটা ফল দেখতে পাবো। এবং এখানে আমরা হার্ট সাউন্ডগুলো দেখতে পাচ্ছি। Products or changes of cardiac cycle, changes in pressure, intraatrial, intraventricular, in the aorta and pulmonary artery, changes in volume, atrial volume, ventricular volume, production of heart sound, production of apex beat, production of pulse, changes in ECG. একটু আগে আমরা হার্ট সাউন্ড কিভাবে জেনারেশন হয় সেটা জেনেছি। এখন আমরা হার্ট সাউন্ড সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব। হার্ট সাউন্ডের ডেফিনেশন: mechanical activities of the heart during each cardiac cycle produce some sounds which are called heart sound. হার্ট সাউন্ড মোট চারটা: ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড। First heart sound occurs at the onset of ventricular systole. Second heart sound occurs at the onset of ventricular diastole. Third heart sound occurs during first rapid filling phase. And fourth heart sound occurs during last rapid filling phase or atrial systole. First heart sound কে আমরা লাভের মতো শুনি এবং সেকেন্ড হার্ট সাউন্ডকে আমরা ডাবের মতো শুনি। First heart sound is longer. Its duration is 0.1 to
1.7 second. It is low pitched এবং second heart sound is shorter, এর duration 0.1 to 0.14 second. It is high pitched. ভাইভাতে অনেক সময় ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডের ডিফারেন্স সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন আমরা এভাবে অ্যান্সার বলবো। ফার্স্ট হার্ট সাউন্ড কজ closure of atrioventricular valves. Second heart sound closure of semilunar valves. Relation with cardiac cycle occurs at the beginning of ventricular systole, occurs at the beginning of ventricular diastole. Character soft, low pitched, frequency 25 to 45 Hz, like the word lab. Loud and high pitched, frequency 45 to 50 Hz, like the word dub. Duration prolonged, duration short. Relation with apex beat and carotid pulse coincides with apex beat and carotid pulse, occurs just after the apex beat and carotid pulse. Best heard on the left fifth intercostal space, just medial to the mid clavicular line. Second heart sound best heard over the second intercostal space, 1.5 inch away from the mid-sternal line. Pause. It comes after a long pause. It comes after a short pause. হার্ট সাউন্ড অসকালটেশনের জন্য কিছু সাইট রয়েছে, আমরা এখন সেগুলো সম্পর্কে জানব। নাম্বার 1, aortic valve area. Number 2, pulmonary valve area. Number 3, Erb's point. Number 4, tricuspid valve area. And number 5, mitral valve area. Aortic valve area হচ্ছে right second intercostal space, right border of sternum. Pulmonary valve area হচ্ছে left second intercostal space, left border of sternum. Tricuspid valve area হচ্ছে left fourth intercostal space, left border of sternum. এবং mitral area হচ্ছে left fifth intercostal space, just medial to mid clavicular line. আমরা হার্ট সাউন্ড অসকালটেশনের এরিয়াগুলো একটু চোখ বুলিয়ে নিব। What is murmur? Abnormal heart sound due to turbulent blood flow. What is apex beat? It is the outward thrust of the heart felt at left fifth intercostal space, about 1.27 cm inside the left mid clavicular line, the lowest and most lateral point at which the cardiac impulse can be palpated. Mechanism: ventricular muscles are arranged in spiral manner. The apex is rotated anteriorly and to the right due to contraction of spiral fibers. This causes a sharp impact of the apex against the chest wall. Significance of apex beat: different disease conditions of heart can be assessed by examination of the nature of apex beat. আমরা এখন ইসিজি সম্পর্কে জানব। ইসিজি এর ফুল ফর্ম ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজিকে আমরা একটা সিসিটিভি এর সাথে তুলনা করতে পারি। আমাদের বাসায় যদি একটা সিসিটিভি থাকে, তাহলে ওই সিসিটিভি দিয়ে আমরা বাসার প্রতিটা অংশ, এমনকি প্রতিটা কোণাও দেখতে পারবো। ঠিক তেমনি ইসিজিকে ব্যবহার করা হয় হার্টের
বিভিন্ন অংশের অবস্থা বোঝার জন্য। অ্যাকচুয়ালি হার্ট তো সবসময় থোরাসিক কেজ ওপেন করে দেখা পসিবল হয় না, তাই আমরা হার্টের মধ্যে আয়নের চেঞ্জটা লক্ষ্য করি। হার্টের মধ্যে আয়নের চেঞ্জের উপর ডিপেন্ড করে অ্যাকশন পটেনশিয়াল, এবং অ্যাকশন পটেনশিয়ালের ডিফারেন্সের কারণেই ইম্পালস জেনারেশন হয়, যা দিয়ে অ্যাকচুয়ালি হার্ট তার অ্যাকশনটা করতে পারে। তাই আমরা বিভিন্ন লিড দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা বোঝার চেষ্টা করি। এতে করে হার্টে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা অথবা আমাদের হার্ট স্বাভাবিক অবস্থায় আছে কিনা আমরা সেটা বোঝা যাই। আর হার্টের এই ইলেকট্রিক্যাল প্রপার্টিকে একটা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করাই হলো ইসিজি এর উদ্দেশ্য। তাহলে ইসিজি এর ডেফিনেশনটা কি? The graphical presentation of electrical activity of the heart during cardiac cycle obtained from surface of the body by using suitable electrode. এখানে আমরা একটা ইসিজি গ্রাফ দেখতে পাচ্ছি। একটা নর্মাল ইসিজি গ্রাফে আমরা সাধারণত 5 ধরনের ওয়েভ পাই, এবং কোনো কোনো ক্ষেত্রে একটা এক্সট্রা ওয়েভ বা ইউ ওয়েভও দেখতে পাই। এই ইসিজিতে রয়েছে পি ওয়েভ, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ, টি ওয়েভ এবং ইউ ওয়েভ। দুইটা ওয়েভের মধ্যবর্তী অংশ হচ্ছে ইন্টারভ্যাল। তাহলে পি ওয়েভ এবং আর ওয়েভের মধ্যবর্তী অংশ হচ্ছে পি আর ইন্টারভ্যাল। এস ওয়েভ এবং টি ওয়েভের মধ্যবর্তী অংশ হচ্ছে এসটি ইন্টারভ্যাল। কিউ ওয়েভ এবং টি ওয়েভের মধ্যবর্তী অংশ হচ্ছে কিউটি ইন্টারভ্যাল। এবং এই ওয়েভটাকে, এই তিনটা ওয়েভকে আমরা একসাথে কিউআরএস ইন্টারভ্যাল অথবা কিউআরএস কমপ্লেক্সও বলতে পারি। এছাড়াও ইসিজিতে কিছু সেগমেন্ট রয়েছে, পিআর সেগমেন্ট, এসটি সেগমেন্ট। এখন আমরা জানব এই ওয়েভগুলো কিভাবে জেনারেশন হয়। আমরা জানি যে আমাদের হার্টে ইম্পালস জেনারেট করে এসএ নোড। আসলে আমাদের মায়োসাইটগুলোতে কিছু সোডিয়াম চ্যানেল থাকে, যার কারণে একটা প্রি পটেনশিয়াল তৈরি হয় এবং এসএ নোডের মধ্যে একটা ডিপোলারাইজেশন সৃষ্টি হয়। এসএ নোডের এই প্রি পটেনশিয়াল তৈরিতে সোডিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়ন কিছু পরিমাণে হেল্প করে। এই ডিপোলারাইজেশন এসএ নোড থেকে লেফট অ্যাট্রিয়ামে ছড়িয়ে যেতে থাকে। এসএ নোড থেকে লেফট অ্যাট্রিয়ামে ইম্পালস ছড়িয়ে যাওয়ার পর আমরা এই ইম্পালসের ভেক্টরকে দেখতে পাই লেফট থেকে নেগেটিভ থেকে সেটা পজিটিভ দিকে যাচ্ছে। অর্থাৎ এই ইম্পালসের ভেক্টর নেগেটিভ টু পজিটিভ। যেহেতু এক্ষেত্রে ভেক্টরটা পজিটিভ দিকে আসছে, তাই ইসিজি এর গ্রাফেও আমরা একটা পজিটিভ রিফ্লেকশন পাবো। এই পজিটিভ রিফ্লেকশনের জন্য আমরা এই পি ওয়েভটা পাই। এটা মূলত অ্যাট্রিয়ামে ডিপোলারাইজেশন ছড়িয়ে যাওয়ার কারণে হয়েছে। কিন্তু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের মতো এই ডিপোলারাইজেশনের গ্রাফটা এতটা রাইজড না। এক্ষেত্রে আমরা একটা রাউন্ডেড টিপ দেখতে পাই।
তাহলে অ্যাট্রিয়ামের ডিপোলারাইজেশনের গ্রাফটা এরকম হলো না কেন? তার কারণ হচ্ছে অ্যাট্রিয়ামের মাসেলগুলো ভেন্ট্রিকুলার মাসেলের চেয়ে কম পুরু এবং অ্যাট্রিয়ামের মাসেলে চ্যানেলের পরিমাণও কম থাকে, যার কারণে অ্যাট্রিয়ামের মাসেলের ডিপোলারাইজেশন ভেন্ট্রিকুলার মাসেলের মতো এতটা বেশি হয় না। তাই এই ক্ষেত্রে আমরা একটা রাউন্ডেড টিপ যুক্ত পি ওয়েভ পাই। এসএ নোড থেকে পরবর্তীতে ইম্পালস ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এভি নোডে আসে এবং এই এভি নোডে ইম্পালস কিছুক্ষণ ডিলে করে, যাকে আমরা এভি নোডাল ডিলে সম্পর্কে জানি। এই সময়ের জন্য হার্টের আয়নের কোনো চেঞ্জ হয় না। এর জন্য এই ফেজটাতে আমরা গ্রাফে একটা ফ্ল্যাট ফেজ দেখতে পাই। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের পরপরই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হয়, কারণ তখন ইম্পালস এভি নোড থেকে বান্ডেল অফ ভিজে ছড়িয়ে যায় এবং তখন সেপ্টাল অ্যাক্টিভেশন হয় এবং এক্ষেত্রে ইম্পালস লেফট থেকে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যেতে থাকে, অর্থাৎ ইম্পালসের ভেক্টর তখন আমরা নেগেটিভ দিকে পাই এবং সেপ্টামের ডিপোলারাইজেশন একটা অল্প সময়ের জন্য হয়, যার কারণে আমরা ইসিজিতে একটা ছোট নচ দেখতে পাই। এই নচটাকে বলা হয় কিউ ওয়েভ। সেপ্টাল ডিপোলারাইজেশনের পরপর অ্যান্টেরিয়র সেপ্টাল রিজিয়ন হয়ে এপিক্যাল সারফেস হয়ে ভেন্ট্রিকলে ডিপোলারাইজেশন ছড়িয়ে যায় এবং এই ডিপোলারাইজেশনের ভেক্টর আবার পজিটিভ দিকে হয়। তখন আমরা ইসিজি এর গ্রাফেও একটা পজিটিভ রিফ্লেকশন দেখতে পাই এবং এই রিফ্লেকশনটা অ্যাট্রিয়ামের রিফ্লেকশনের তুলনায় অনেক শার্প, কারণ ভেন্ট্রিকলের মাসেল বেশি থাকায় এখানে চ্যানেলগুলো বেশি থাকে এবং আয়নের ইনফ্লাক্স এক্ষেত্রে বেশি হয় এবং ইম্পালস সর্বশেষে ভেন্ট্রিকলের বেজাল পোর্শনে ছড়িয়ে যায় এবং এক্ষেত্রে ইম্পালস আবার অপোজিট দিকে মুভ করে। তখন আবার আমরা ইম্পালসের ভেক্টর পজিটিভ থেকে নেগেটিভ দিকে পাই। এর জন্য আমরা আবার একটা শার্প ফল পাই এবং এই ফলটা আরো কিছুটা নেগেটিভ হয়ে এইরকম একটা নচ তৈরি করে। এই কমপ্লেক্সের মধ্যে এই ছোট নচটা হচ্ছে আমাদের কিউ ওয়েভ এবং ছোট নচের পর এই পজিটিভ রিফ্লেকশনটা হচ্ছে আমাদের আর ওয়েভ এবং এই পজিটিভ রিফ্লেকশনের পর আবার যে আমরা এই নেগেটিভ রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এস ওয়েভ। তাহলে কিউআরএস ওয়েভগুলো আমরা পাচ্ছি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন কমপ্লিট হলে আমরা এরকম একটা ফ্ল্যাট লাইন পাই ইসিজিতে। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের পরপরই ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন শুরু হয়, যার জন্য আমরা ইসিজিতে এই টি ওয়েভটা পাই এবং রিপোলারাইজেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এরকম একটা ফ্ল্যাট লাইন পাই। এটাই ছিল আমাদের ভেন্ট্রিকলের এবং অ্যাট্রিয়ামের বিভিন্ন ডিপোলারাইজড অথবা রিপোলারাইজড অবস্থার জন্য ইসিজিতে পাওয়া বিভিন্ন ওয়েভ। আমরা ইসিজি থেকে হার্ট রেট বের করতে পারি। কিভাবে হার্ট রেট বের করতে পারি?
এটা হচ্ছে আমাদের একটা আর ওয়েভ এবং এটা হচ্ছে আমাদের আরেকটা আর ওয়েভ। দুইটা আর ওয়েভের মধ্যবর্তী বড় ঘর এবং ছোট ঘরগুলোকে আমরা কাউন্ট করব এবং এটা কাউন্ট করে আমরা হার্ট রেট বের করতে পারি। তাহলে হার্ট রেট হলো 1500 স্মল square number or 300 large square number। এখন আমরা ইসিজিতে থাকা বিভিন্ন লিড সম্পর্কে জানব। আমরা যদি লেফট আর্মকে পজিটিভ, রাইট আর্মকে নেগেটিভ এবং লেফট লেগকে আবার পজিটিভ ধরি, তাহলে পাবো তাহলে এই লেফট আর্ম থেকে লেফট লেগে দিকে আমরা একটা লিড পাবো যাকে বলা হয় লিড 1। আবার আমরা রাইট আর্ম থেকে লেফট লেগের দিকে আরেকটা লিড পাবো যাকে বলা হয় লিড 2। আবার আমরা লেফট লেগ থেকে রাইট আর্মের দিকে আরেকটা লিড পাবো যাকে বলা হয় লিড 3। লিড 3 এর ক্ষেত্রে আমরা যদি লেফট লেগকে পজিটিভ ধরি তাহলে আমাদের লেফট আর্ম হয়ে যাবে নেগেটিভ, কারণ আমরা জানি একটা পার্ট যদি একটা অংশ যদি ক্যাথোড হিসেবে কাজ করে তাহলে অন্য অংশ অ্যানোড হিসেবে কাজ করবে। এই লিডগুলোতে যেহেতু দুইটা পোল অর্থাৎ একটা পজিটিভ পোল থেকে নেগেটিভ পোলের দিকে এবং নেগেটিভ পোল থেকে পজিটিভ পোলের দিকে আবার পজিটিভ পোল থেকে নেগেটিভ পোলের দিকে আবার লিডের ডিরেকশন রয়েছে, তাই এই লিডগুলোকে আমরা বাইপোলার লিড বলতে পারি এবং এই বাইপোলার লিডগুলো দিয়ে একটা ট্রায়াঙ্গেলের ফরমেশন হয় যাকে আমরা বলি এনথপস ট্রায়াঙ্গেল। এনথপস ট্রায়াঙ্গেল হচ্ছে an equilateral triangle drawn arbitrarily around the area of the heart এবং একটা এনথপস ল রয়েছে যেটা বলে in the ECG for the standard lymph leads the potential of any wave or complex in lead 2 is equal to the sum of the potentials of lead 1 and lead 3। অর্থাৎ ইসিজিতে আমাদের যদি দুইটা লিডের পটেনশিয়ালিটি জানা থাকে তাহলে আমরা অন্য লিডের পটেনশিয়ালিটি এই দুইটা লিডের সামেশন থেকে বের করতে পারবো। অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি Enthop's law states that if ECG is recorded through standard lymph, then the sum total voltage of the QRS complex in lead 1 and lead 3 is equivalent to lead 2। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা অ্যাঙ্গেলের তৈরি হয়েছে। এই তিনটা অ্যাঙ্গেল থেকে আমরা আমাদের হার্টের অবস্থা দেখতে পারি। এই অ্যাঙ্গেলে একটা লিড বসানো যায় যেটা হচ্ছে AVL লিড। এই অ্যাঙ্গেলে আরেকটা লিড বসানো যায় যেটা হচ্ছে AVR লিড এবং এই অ্যাঙ্গেলে আরেকটা লিড বসানো যায় যেটা হচ্ছে AVF লিড।
এই লিডগুলো হচ্ছে ইউনিপোলার লিড। এখানে আমরা তাহলে মোট 6টা লিড দেখতে পাচ্ছি, কিন্তু ইসিজিতে থাকে মোট 12টা লিড। তাহলে বাকি 6টা লিড কোথায় থাকে? বাকি 6টা লিড চেস্ট ওয়ালে বসানো থাকে। এখানে আমরা 6টা চেস্ট ওয়াল লিড দেখতে পাচ্ছি, V1, V2, V3, V4, V5, V6। এখন আমরা তাদের প্লেসমেন্ট সম্পর্কে জানব। V1, fourth intercostal space to right of sternum. V2, fourth intercostal space to left of sternum. V3, directly between V2 and V4. V4, fifth intercostal space at mid clavicular line. V5, level with V4 at left anterior axillary line. And V6, level with V5 at left mid axillary line. এতক্ষণ আমরা ইসিজি এর বিভিন্ন ওয়েভ, বিভিন্ন লিড সম্পর্কে জেনেছি। এখন আমরা এ সম্পর্কিত একটা গুছানো প্রেজেন্টেশন দেখব। পি ওয়েভের ডিউরেশন 0.1 সেকেন্ড, টি ওয়েভ ডিউরেশন 0.13 সেকেন্ড। পি ওয়েভ ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউ ওয়েভ ইন্ডিকেট করে সেপ্টাল ডিপোলারাইজেশন, আর ওয়েভ এপিক্যাল লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এস ওয়েভ posterior basal left ventricular depolarization, T wave ventricular depolarization. ECG intervals. PR interval 0.1 to 2.20 second. QRS complex 0.08 second. QT interval 0.35 to 0.43 second. ST interval 0.32 second. এখন আমরা ইসিজি কে প্যাথোলজিক্যালি কিভাবে ইউজ করা হয় সেটা জানব। ইসিজি কে বিভিন্ন হার্ট ডিজিজ অথবা হার্টের অ্যাবনর্মালিটি ডায়াগনোস করার ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন মায়োকার্ডিয়াল ইসকেমিয়া অ্যান্ড ইনফ্রাকশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কন্ডাকশন ডিফেক্ট, চেম্বার এনলার্জমেন্ট, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, টক্সিসিটি অফ ড্রাগস। Description of waves. P wave indicates atrial depolarization. Its tip is rounded. It is inverted in AVR. P wave duration 0.1 second. Height 2.5 millimeter. Abnormal P wave আমরা কোন কোন কন্ডিশনে পাই? In atrial fibrillation, it is replaced by F wave. Tall P called P pulmonate found in right atrium enlargement. Broad or notched P called P prime. Broad or notched P called P migrate found in left atrial enlargement. Inverted P in dextrocardia or if AV node is pacemaker. QRS কমপ্লেক্সের মধ্যে S ওয়েভটা আমরা পাই পেজ ডিপোলারাইজেশনের জন্য, আর ওয়েভ আমরা পাই অ্যাপেক্স ডিপোলারাইজেশনের জন্য, এবং কিউ ওয়েভ পাই সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের মোট সময় লাগে 0.08 to 0.11 second. Its amplitude or height less than 25 millimeter or 2.5 millivolt. Abnormal QRS complex আমরা পাই it's broad in bundle branch block, ventricular hypertrophy. Pathological Q in old myocardial infarction. Absent Q in congenital septal defect.
T wave, ventricular repolarization, rounded tip. Duration 0.1 to 0.25 seconds. It is inverted in AVR, not taller than 5 mm in standard lead and 10 mm in chest lead. Abnormal T wave আমরা পাই inverted T wave in myocardial infarction, ischemic heart disease, acute pericarditis and cardiomyopathy. tall T পাই hyperkalemia-তে। এখন আসি intervals. PR interval, the interval between the beginning of P wave and beginning of QRS complex, directly proportional to age and inversely proportional to heart rate. Abnormalities, prolonged PR পাবো আমরা heart block, hypokalemia and digitalis-এ। short PR পাই Wolff, Parkinson, White syndrome. PP interval is the distance between two successive P waves. PP regular মানে rhythm এবং rhythmic atrial depolarization. RR interval, distance between two successive R waves. RR regular মানে sinus rhythm এবং heart rate RR intervalের মাধ্যমে কিভাবে ক্যালকুলেট করে আমরা ইতোমধ্যে জেনেছি। QT interval, interval between beginning of Q and end of T wave. It indicates ventricular depolarization and repolarization, which is a beat. It is inversely proportional to heart rate. Prolonged QT আমরা পাই bradycardia, hypocalcemia and myocardial infarction-এ। shortened QT পাই tachycardia, hyperkalemia-তে। ST segment, end of QRS to beginning of T wave, it's isoelectric এবং ST depression 0.5 মিলিমিটারের চেয়ে বেশি হলে তখন এটা অ্যাবনর্মাল। এলিভেটেড ST আমরা পাই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অ্যাকিউট পেরিকার্ডাইটিসে এবং ডিপ্রেসড ST পাই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অ্যান্ড এগক্সিন টক্সিসিটিতে। এই এত অ্যাবনর্মালিটির মধ্যে আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট হার্ট ব্লক। হার্ট ব্লকে আমরা prolonged PR interval দেখতে পাই এবং hyperkalemia। hyperkalemia-তে elevated ST interval দেখতে পাই। If you find the video helpful, then let me know in the comment section and subscribe for more video like this.